সেই মুহূর্তগুলোতে মানে স্বাভাবিকভাবেই আমি অনুভব করেছি যে এই ফিলিংসটা আছে, সুইসাইডাল টেন্ডেন্সি। কিন্তু এটা করতে গিয়ে একটা যেন নিমগ্ন স্বার্থপরতায় ঘিরে ধরছে আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনেদের। এই নিমগ্ন স্বার্থপরতা কিন্তু একটি দিনে তাকে বড় নিঃসঙ্গ করে। আমরা যদি গুড ফর নাথিং এর উল্টো করি তাহলে কি বলবো? পারফেক্ট ফর এভরিথিং। আজকে আমার যিনি অতিথি তার জন্যে এই কথাটি বোধহয় একদম সঠিক, কারণ তিনি একাধারে শিক্ষক, একাধারে নাট্যকর্মী, বাচিক শিল্পী, সব কিছুতেই তিনি স্বচ্ছন্দ এবং সাবলীল। আজকে আমাদের সৌভাগ্য এরকম একজন সার্থক মানুষকে আমাদের মধ্যে আমরা পেয়েছি। আমাদের আজকের অতিথি মাননীয় শিক্ষক শ্রী সুব্রত গুপ্ত মহাশয়। সুব্রত, নমস্কার। সুব্রতদার কাছ থেকে আজকে আমরা অনেক বিষয় জানবো, স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখবার অনুরোধ রইল। তো মাস্টারমশাই, প্রথম যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে শিক্ষকতা, এটা তো দীর্ঘদিন থেকে চলছে নিশ্চয়ই, তো কবে থেকে এই শিক্ষকতা শুরু হলো এবং প্রেরণাটাই বা কোত্থেকে এলো, এই বিষয়টি যদি আমাদের। আমি 1989-এ মাধ্যমিক দিই, তো হায়ার সেকেন্ডারি দেই 1991-এ, এবং বলতে পারো যে আমার শিক্ষকতা শুরু ওই হায়ার সেকেন্ডারি পড়ার কালীন। তার মানে যদি এটা গ্রস ইয়ার ধরা যায় তাহলে এটা হচ্ছে 1991, এই সময় থেকে শুরু। আর আক্ষরিক অর্থে শিক্ষকতা বলতে যেটা বুঝি বিদ্যালয়ের সাথে যুক্ত থাকা, সেটি হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল আমি আমার নিজস্ব বিদ্যাপীঠ বিবেকানন্দ বিদ্যাপীঠে 2003 সালে অ্যাজ এ গেস্ট টিচার রতীশ বাবুর অনুরোধে আমি জয়েন করেছিলাম। আর তার আগে 2001 থেকে 2006 অবধি আমার নিজস্ব একটা শিক্ষা প্রতিষ্ঠান চলছিল, নাম ছিল তক্ষশিলা ইনস্টিটিউশন। আচ্ছা, পূর্বকালীন ছাত্রছাত্রীদের নিশ্চয়ই সেটা মনে থাকবে, কিন্তু বিশেষ কারণে সেটা এক সময় বন্ধ করে দিতে হয়। আমাদের সকল স্টাফরা বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় নিযুক্ত হয়ে যায়। কথা বলতে গেলে আমার নিজস্ব বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক আমি একবারে নাম করতে পারি, যারা এখনো আমাদের মধ্যে জীবিত রয়েছেন, অনেকে রিটায়ার্ড করবার পর মারাও গেছেন। তো বিশেষ করে যাদের নাম না করলে নয়, মাননীয় স্বর্গীয় হরিনারায়ণ রায়, তিনি আমাদের স্বনামধন্য হেডমাস্টার ছিলেন। তার ব্যক্তিত্ব, তার পড়াশোনার কায়দা এবং ছাত্রদের প্রতি তার যে মানে একটা মানে ইঙ্গিতপূর্ণ শাসন, হ্যাঁ, তিনি একটা বেদ দেখাতেন আমাদেরকে, সারা বিদ্যালয়ের ছাত্ররা আমরা ক্লাসে ঢুকে যেতাম, একটা বেদ দেখাতেন, মারতেন না। এই যে অনুশাসন করার যে দৃষ্টিভঙ্গি, এগুলো আমাকে খুব ভাবাতো এবং পরবর্তীকালে এটা আমার জীবনের পাথেয় হয়ে রয়েছে। তাছাড়াও ভুবন চক্রবর্তী স্যার, মধুবাবু স্যার ম্যাথের, ভূপেন রায় স্যার বাংলার, এদের কথা না বললেই নয়, এরাই আমার জীবনের শিক্ষকতার অনুপ্রেরণা বলতে পারো। ঠিক। তো এবার আমি একটু ছাত্রছাত্রীদের বিষয়টাতে আসব। ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধ্য করার কথা আমি বলবো না, তার উল্টোটা যদি বলি, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি, ভালোবাসা সৃষ্টি, এটা করার ক্ষেত্রে মানে একজন শিক্ষক হিসেবে আমাদের কি কি করণীয়, সেই বিষয়টি যদি একটু আলোচনা করা যায়। খুবই একটা উল্লেখযোগ্য বিষয়ে তুমি আলোকপাত করেছ, সেটা হচ্ছে পড়াশোনার প্রতি ভালোবাসার সৃষ্টি। দেখো, সেটা হচ্ছে এই মুহূর্তে এবং আমাদের সকল ছাত্রছাত্রীর কাছে যেটা ইঁদুর দৌড় একটা চলছে, সেই ইঁদুর দৌড়ের মূল লক্ষ্যই হচ্ছে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাতে সংসার, সংস্কৃতি, বন্ধু বান্ধব কে কোথায় আছে যাক, আগে আমি নিজে দাঁড়াবো, অবশ্যই এর সাথে আমি সহমত। কিন্তু এটা করতে গিয়ে একটা যেন নিমগ্ন স্বার্থপরতায় ঘিরে ধরছে আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনেদের। এই নিমগ্ন স্বার্থপরতা কিন্তু একটি দিনে তাকে বড় নিঃসঙ্গ করে। এই সকল কারণে দৃষ্টি রেখে আমার মনে হয় যে এটা আমাদের শুরুতেই অর্থাৎ গোড়াতেই ছাত্রদের মধ্যে শেয়ার করা উচিত যে আমি কেন পড়ছি, কি পড়ছি এবং কি কারণে পড়ছি।
এই না যে আমাকে নিট দিতেই হবে, আমাকে জয়েন্ট পেতেই হবে, না হলে আমার জীবনে আর বেঁচে থাকার অধিকার নেই, আই হ্যাভ টু মেক সুইসাইড, কমিট সুইসাইড। নো, প্রচুর রাস্তা আছে। ধরা যাক সুমন, একটা ছোট কথা বলি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা ফিলিংস, কি যে তুমি ভাবো আমরা এই মনে করো আমরা একটা কোনো টুরিস্ট প্লেসে ঘুরতে যাচ্ছি, সাচেস আমরা কলকাতায় গেলাম ঘুরতে, আমাদের এই সমস্ত মফস্বল শহর থেকে। তো এই যে ঘুরতে যাওয়ার যে আনন্দ, তার জন্য তার একটা প্রস্তুতি, এবং তারপর আমাদের একটা ট্রেন আসলো, ট্রেনে চড়ে আমরা ঘুরতে গেলাম, দীর্ঘ সময় সেখানে ঘোরাটা অতিবাহিত করলাম, রাস্তাটা অতিবাহিত করলাম, এবং একটা সময় আমরা গন্তব্যে ফিরে আসলাম। ধরো ভাবা যাক না, আমাদের এই জীবনটায় ঠিক আমরা যে এসছি, মাতৃজঠরে আমাদের প্ল্যানিং হচ্ছে কলকাতায় ঘুরতে যাওয়ার, এবং তারপর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের জার্নি শুরু, এবং আমাদের জার্নিটা শেষ হবে ঠিক সেদিন যেদিন আমরা কুচবিহারে ফিরে আসবো, অর্থাৎ আমরা যেদিন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়বো। এই মুহূর্তটুকু যদি আমরা জার্নি ভেবে নিই, দ্যাট ইজ লাইফ জার্নি, তাহলে কিন্তু এই প্রতিযোগিতা নেই, ঘুরতে যাওয়ার আনন্দ রয়েছে, বেঁচে থাকার আনন্দ রয়েছে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সবকিছুর ঊর্ধ্বে আমি পৃথিবীতে বেড়াতে এসেছি, আমি বেড়াবো এবং দু চোখ ভরে দেখবো, প্রকৃতিকে উপভোগ করব, আনন্দ করে কাটাবো। এই ফিলিংসটা আনতে হবে ছাত্রদের মধ্যে। একদম। হ্যাঁ সুমন, এই বিষয়টা হচ্ছে বিদ্যালয়ের যে ক্লাসরুম, আমাদের যে টিচিং এবং ক্লাসরুম লার্নিং, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে, এবং আমি মনে করি অ্যাজ এ টিচার আমাদের সেই দায়বদ্ধতা অনেক 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 বেশি। দেখো, ছাত্র বা ছাত্রী তারা তাদের নিজস্ব জায়গা থেকে এসছে, বিদ্যালয় মানে তাদের একটি আনন্দের জায়গা, কাজে সেখানে সে একটু দুষ্টামি, এখানে একটু খুনসুটি, এগুলো তো করবেই, এবং তার সঙ্গে নানা রকম ওদের প্রোগ্রাম থাকবে। কিন্তু ক্লাস চলাকালীন সে একাগ্রতার সঙ্গে শুনবে, আমি গেলাম, ছাত্ররা অ্যাটেন্টিভ হয়ে গেল এবং ছাত্ররা মন দিয়ে শুনতে শুরু করলো, এই আশাটা না করাই ভালো। কেন কি ছাত্রদের মাঝে কি বিষয় আজকে আছে সেটা প্রি প্ল্যান সবসময় হয়ে ওঠে না, উঁচু ক্লাসের ছাত্রদের ক্ষেত্রে অন্য কথা। ধরো তোমার বাংলা দিয়ে বলি, তুমি বাংলা ক্লাসে গেছো, কিন্তু গিয়ে তুমি ওদের টেম্পারটা বুঝতে পারছো যে এই মুহূর্তে ওরা বাংলা একদম টেক্সট এটা জানতে যাচ্ছে না, ওদের কাছে অন্য কিছু একটা হলে বুঝি ভালো হয়, যে একটু ঘুমিয়ে পড়ছে, একটু হেলে পড়ছে, ওকে একটু চিন্তা চিন্তি করছে, এ ধরনের একটা বিষয়। তখন একটা তুমি যেটা করো, আমি সকলকে বলবো যে আমাদের সুমন যে আমার চোখে থাকা একজন বিশেষ শিক্ষক, এই জন্য যে অদ্ভুত অদ্ভুত প্ল্যানিং থাকে। কি প্ল্যানিং? যে চলো তাহলে আজকে তোমাদের মধ্যে একটা কবিতা প্রতিযোগিতা হোক। প্রতিযোগিতা অর্থে প্রতিযোগিতা নয়, যে যা পারো তোমরা বলবে, সবাই খুব খুশি, বা একটা গল্প বলা হোক, কেউ একটা করে যে যা জানো বলো। এই যে পার্টিসিপেশন and involvement makes students too much energetic in his or her classroom, এবং সেই জায়গা থেকে প্রথমে যদি আমরা ধরো এই সমস্ত ছোট ছোট, আমি সবার ক্ষেত্রে বলবো না যে কবিতা করাও ভাই, গান করানো, দেখ যার যেটা মনে হয়। ধরো আমি গণিতের শিক্ষক, সেখানে না হয় আমি দুটো অঙ্কের মজা দেখালাম, অঙ্কের জাদু দেখালাম, হ্যাঁ, তাহলে অঙ্কের জোকস বললাম, অর্থাৎ ক্লাসটা ক্যাপচার করতে হবে আমাদেরকে। ওর মনটাকে যখন আমি আমার হাতের মুঠোয় নিতে পারবো বলে আমি বিশ্বাস করব নিজের প্রতি, দেন আমার প্ল্যানিং এ আমার কাজটা শুরু করা যেতেই পারে, এবং তখন কিন্তু দ্যাট শুড বি এ সাকসেসফুল ক্লাস। অবশ্যই ওরাও মন দেবে, তুমিও মন দেবে, দুজনের মিলে দিবে নিবে, মিলিবে মিলাবে, এবং তখন ক্লাসটা কিন্তু একটা সার্থক ক্লাস হয়ে উঠতে পারে। খুব ভালো প্রশ্ন। আমি একটু আলসে টাইপের লোক বটে, কাজেই অবসর সময়ে কিছুটা সময় তো অবশ্যই আলস্য যাপনে কেটে যায়, এটা ঠিকই, কিন্তু তার মাঝখানে কয়েকটি কাজ আমার না করলেই নয়। কোনোদিন ইচ্ছা হলো একটু মাউথ অর্গানে কিছু গান বাজালাম, কোনোদিন গলা ছেড়ে একটু কবিতা চর্চাই করলাম না হয়, বা কোনোদিন একটু ভায়োলিনে সুর তুললাম, বা কোনোদিন কয়েকটা নাটকের ডায়লগ আওড়ালাম, নিজে থেকে ভালো লাগে। আর সবচেয়ে বেশি আমি যেটা করি সেটা হচ্ছে বেশিরভাগ সময় মিউজিক।
আমি মানে কোনো গান না, মানে কোনো জাস্ট এন্টারটেইনমেন্ট মিউজিকগুলো, মিউজিক টুডের বিভিন্ন রকম মিউজিকগুলো, এই মিউজিকগুলো আমি শুনি, আমাকে খুব অনুপ্রেরণা দেয়। ঠিক। 2003 সালের সম্ভবত সেটা অগাস্ট কি সেপ্টেম্বর মাস, যেদিন আমি প্রথম এই আমার বিবেকানন্দ বিদ্যাপীঠে জয়েন করলাম। তো সেদিন আমি বিদ্যালয়ে ঢুকে আমি দাঁড়িয়েছিলাম, কারণ স্বাভাবিকভাবেই সবাই আমার দিকে হা করে তাকিয়েছে, কি রে সুব্রত তুই দাঁড়িয়েছিস কেন? মানে আমার 5 থেকে পড়া সমস্ত শিক্ষকরা সেখানে বসে আছে এবং আমিও প্র্যাকটিস ওইভাবেই তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে, তো আমিও সেইভাবে দাঁড়িয়ে আছি। বলছে তুই কি পাগল, আজকে তুই শিক্ষক হয়ে এসেছিস, তুই যদি এভাবে দাঁড়িয়ে থাকিস তাহলে পরে আমরা কি করব, আমরা তো তোকে বসতে হবে, তো আমাদের সাথে কাজ করতে গেলে বসতে হবে। এটা ভীষণ আনন্দের একটা, মানে যেমন ওই ইন্দ্র রাজসভায় বসে তেমনি ভাবে যেন আমার মনে হচ্ছিল এ বাবা, এ তো মানে আমার সমস্ত গুরুদেবদের মাঝখানে আমার স্থান হলো, এটা আমার বিশাল আনন্দ মুহূর্ত একটা। সেটা খুব রিসেন্টলি ঘটে গেছে, অনেক মুহূর্ত আছে, তার মধ্যে সবচেয়ে বেশি এর চেয়ে আর কিছু নেই, সেটা আমার মাতৃবিয়োগ। 12ই ডিসেম্বর 2023 যে মা আমাকে ছেড়ে চলে গেছে, অসুস্থ ছিল দীর্ঘদিন। এটা মানে ভীষণ পীড়াদায়ক, মানে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমি অনুভব করছি যে তিনি আছেন অথচ নেই, এই অনুভূতিটা ভীষণ যন্ত্রণাদায়ক সমান, এবং এটা বোধহয় কাউকে শেয়ার না, করে এটা বোঝানো খুব কঠিন, অসম্ভব, এটা শেয়ার করার মতনই না, কিন্তু এটা ভীষণ বেদনার। ঠিক। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমার হৃদয়স্পর্শী প্রশ্ন করে ফেলেছে। সেটা হচ্ছে, দেখো জীবনের কঠিন মুহূর্ত আমারও ভীষণ এসছে, এবং সবচেয়ে জানো একটা মানুষের জীবনে, বিশেষ করে পুরুষ মানুষের কাছে একটা কর্মসংস্থান, সেটা বলবো না চাকরি হতে হবে, একটা সুস্থ কর্মসংস্থান কতটা ভাইটাল। তো একটা মানে বিরাট স্প্যান, যে বিভিন্ন ক্ষেত্রে আমার দোরগোড়ায় পৌঁছে আমার চাকরিটা হচ্ছে না, এরকম একটা ভীষণ যন্ত্রণার মধ্যে কেটেছে। সেই মুহূর্তগুলোতে মানে স্বাভাবিকভাবেই আমি অনুভব করেছি যে এই ফিলিংসটা আসে, সুইসাইডাল টেন্ডেন্সি। এই সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু থেকে কেউ বাইরে নয়, কিন্তু সেই জায়গাটা আমি যেখান থেকে উপকার পেয়েছি, এবং আমি চাই সমস্ত ছাত্রছাত্রীরা এবং আগামী জীবনে এটা পালন করুক যদি সুযোগ থাকে, নাটক। এবং সেই মুহূর্তেই অর্থাৎ 1993 সালে নাট্য গ্রুপে জয়েন করি, আমার দল ছিল নবশক্তি নাট্য সংস্কৃতি সংঘ। তো সেই নাটকের মধ্যে যেদিন থেকে ইনভলভ হয়েছি, যে নাটক মানে কি, দেখো জীবনের প্রতিটি দুঃখ বেদনা ভালোবাসা আনন্দ সব মুহূর্তগুলো তুলে ধরা, বিভিন্ন ক্ল্যাশ গুলোকে তুলে ধরা, বিভিন্ন ইকুয়েশন গুলোকে তুলে ধরা, সেগুলোর মধ্যে যখন চরিত্রায়ন হয়, নিজের মধ্যে যখন সেই চরিত্র ফুটিয়ে তোলার কাজ হয়, এই করতে গিয়ে কখন সেই মানুষটি আমরা হয়ে যাই, এইটা শিখলাম নাটকে। এটা করতে গিয়ে বুঝলাম যে কিসের জন্য দুঃখ পাচ্ছি, দুঃখ পাওয়ার তো কিছু নেই, আমার থেকে আরো কঠিন পরিস্থিতির প্রচুর মানুষ, প্রচুর ছেলে মেয়ে আছে, কাজে তাদের স্ট্রাগলের কাছে আমার স্ট্রাগল তুচ্ছ, এটুকু যদি ভাবতে পারা যায়, এর চেয়ে বড় শক্তি আমার মনে হয় নেই। কোনো ডাক্তার, কোনো সাইকোলজিস্ট, কোনো ওষুধ কিছু প্রয়োজন নেই। একবার ভাবো, আমাদের থেকে আরো দুঃসহ পরিস্থিতি আরো দুজন আছে, তাদের থেকে আমি বা তুমি অনেক 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 ভালো জায়গায় রয়েছি, এবং ঈশ্বর কখনোই চান না যে কারোর খারাপ হোক। সেই জায়গা থেকে তিনি নিশ্চয়ই সুযোগ রেখেছেন, সুযোগ আসবে, একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভেঙে পড়লে চলবে না। খালি নিজের সৎ জায়গাটায় থাকতে হবে, নিজের জায়গাটাকে সৎ রাখতে হবে, অর্থাৎ লক্ষ্যে অবিচল থাকতে হবে, সাফল্য আসবেই, দৃঢ়ভাবে আমি এটা বিশ্বাস করি, এবং তোমাদেরও বলছি তোমরাও মেনে দেখো, অবশ্যই ফল পাবে। একদম স্যার তার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জীবনের ঘটনাবলী থেকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, এবং আশা করি স্যারের এই কথা আমাদের আগামী জীবনে অনেক সাহস যোগাবে। এবং প্রাসঙ্গিকভাবে আমি দুটো লাইন শুধু বলছি, যখনই বিপদ আসবে রবীন্দ্রনাথের সেই দুটো লাইন ভুলে যেও না, মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। খুব সুন্দর। এটা তো রয়েছে, না বলার বললে তো হবে না।
ক্লাস 5 বিবেকানন্দ বিদ্যাপীঠ, প্রথম বার্ষিক অনুষ্ঠান। সে সময় তুমিও এখন বিবেকানন্দ বিদ্যাপীঠে আছো, কাজে ইতিহাসটা তোমারও জানলে ভালো লাগবে। সে সময় আমাদের 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান কাম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এই তো সেটি হতো স্বামীজির জন্মদিনে, আচ্ছা, 12 জানুয়ারি, এবং সেটা 2 দিন বা 3 দিন করে হতো। কি থাকতো সেই অনুষ্ঠানে? প্রথম দিন থাকতো ছাত্রছাত্রীদের, আজও আমরা যেটা করে আসছি, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের প্রস্তুতি চলতো কিন্তু 1 মাস ধরে। সেই অনুষ্ঠানে আমাদের কিন্তু কবিতার বিষয়ে আজকে যেমন আমরা ঠিক করে দিচ্ছি রবীন্দ্র, নজরুল বা আধুনিক কবিতা, শঙ্খ ঘোষ ইত্যাদি ইত্যাদি, কিন্তু তখন একটাই শিডিউল ছিল, স্বামীজির কবিতা, স্বামীজির কবিতা পাঠ, স্বামীজির বাণী পাঠ, ঠিক আছে, এবং স্বামীজির গান। এই 3টে বিষয় নির্ধারিত ছিল। এবং আমাদের গাইড করতেন স্বর্গীয় অরুণাংশ দত্ত ভৌমিক এবং স্বর্গীয় অন্নদা শঙ্কর রায়, এরা অন্নদা চক্রবর্তী, এরা দুজন শিক্ষক আমাদের ধরে ধরে 2টো 4টা 5টা করে ছেলেপেলেকে জুটিয়ে নিতেন, বলতে তুই এটা করবি, তুই এটা করতি। এবং ওনারা দেখো, ওনাদের কিন্তু লিটারেলি যে কালচারাল খুব অ্যাক্টিভিটি আছে তা নয়, কিন্তু ওনাদের যে এই যে ফিলিংস, যে ছেলেটিকে বিবেকানন্দ পড়াতে হবে, এই জায়গা থেকে তাদের আসা। এবং সেটা আমার কাছে তো তখন ওটাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ, এরা সর্বশ্রেষ্ঠ কবিতা বলে, বা এটাই আমার অনুভব ছিল। তাদের কাছে হাতে ঘড়ি যে বিভিন্ন আগে কবিতাটাকে মুখস্থ করে ধরতো, পড়া ধরতো, না পারলে কান ধরে উঠবোস, এইভাবে 1 মাস ধরে কবিতা গড়গড় করে মুখস্থ হয়ে গেল। এবার তারা তাদের মতো করে ছন্দ বোঝাতেন, সে বুঝি হয়তো সেই ছন্দগুলো কিছুটা ভুল ছিল, হয়তো ওইভাবে করা যেত, সেটা পরের কথা। হাতে করি কিন্তু আমার ওইখানে ঠিক সেদিন থেকে পথ চলা শুরু, আবৃত্তি দিয়েই জার্নি শুরু করতে করতে একটা সময় ধরো আমার আবৃত্তি নিয়ে আমাদের একটা সংস্থাও ছিল, বাকচিত্র আবৃত্তি সংস্থা। সেখানে বিজয়ন্ত দা, তারপর সৌগত দা, এদের নাম হয়তো শুনে থাকবে, চায়নাদি, আজকে যিনি অবশ্যই বিশাল একটা কাজ করছে, চায়নাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং তারপরে হচ্ছে আমাদের এখানটায় দেবাশিস আমার বন্ধু, মিঠুদা, তারপর হচ্ছে সমাধি, উনি প্রাইমারি স্কুল টিচার, উনিও বাচিক শিল্পী। সবাই একসাথে একটা বাচিক শিল্পকে বাঁচানোর তাগিদ অনুভব করেছিলাম। সেখান থেকে আমাদের ওই সংস্থার নাম হয়েছিল বাকচিত্র। এই বাকচিত্রর কার্যালয় ছিল আমাদের এখন যেটা মায়াচিত্রম দেখো, সেই মায়াচিত্রমে স্যার আমাদেরকে একটা রুম দিয়েছিলেন। আমরা প্রতি রোববার করে ওখানে বিকেল বেলায় আমাদের রিহার্সাল করতাম, ব্যায়াম করা কিভাবে কি হবে, জীবের ব্যায়াম, এবং শ্বাসের ব্যায়াম, সবকিছু আমরা প্র্যাকটিস করতাম। এবং তারপর বার্ষিক একটা অনুষ্ঠান হতো। আমরা 2 বছর হয়তো সংস্থাটি চলেছিল, তারপরে সংস্থাটি বিভিন্ন কারণে যেভাবে হয় ভেঙে যায়। এরপর 93-তে আমি জয়েন করি ওই নবশক্তি সাংস্কৃতিক সঙ্গে। তখন থেকে আমার নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো। তাহলে তোমার প্রশ্নের উত্তরটা এই দাঁড়াচ্ছে যে ওই 2জন স্যার আমার কিন্তু গুরু বলতে হবে সাংস্কৃতিক জগতের প্রবেশে। সেই হাত ধরে তারপরে বিভিন্ন জায়গায়, লখনৌ, কলকাতা, দিল্লি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে নাটক করতে যাওয়া, এবং সঙ্গে বিভিন্ন রকম অনুষ্ঠানে সঙ্গত করা, সাংবাদিকতা, বিভিন্ন রকম জায়গায়, মানে খুব দেখো গোড়াটা তৈরি হয়েছিল বলে সহজে মিশে যেতে পেরেছি, কোথাও গিয়ে আনইজি ফিল করিনি। একটা কথা শুনুন, যেটা আমি ছাত্রছাত্রীদের নিয়ে যেহেতু অনুষ্ঠান, তারাও শুনছে বা দেখছে, তাদের প্রতি বলবো একটা জিনিস ভাই ত্যাগ করতে হবে। সেটা আমি খুব বুঝেছিলাম, সেটা হচ্ছে ইগো। যতক্ষণ আমি পারছি না, এখানে যাওয়া যাবে না, বা আমি ভালো পারি, এদের সঙ্গে মেশা যাবে না, এইটা ত্যাগ করতে হবে। প্রত্যেকে কিছু না কিছু গুণ নিয়ে আছে, সেটা একটা বাজে সংস্থা হোক বা ভালো সংস্থা হোক, তুমি তোমার গুণ নিয়ে অবিচল যদি থাকো, সবখানে তোমার প্রয়োজনীয়তা তুমি অনুভব করবে, কখনোই নিজেকে ব্যাকসাইড করার প্রয়োজনীয়তা লাগবে না। যদি ইগোটাকে দূর করতে হবে, সবচেয়ে বড় ক্ষতিকর আমাদের এই ইগো। কারণ জন্মলগ্নে আমার আবৃত্তি দিয়ে শুরু, কাজে ওর প্রতি তো আলাদা একটা ভালোবাসা থাকবে। ঠিক ঠিক ঠিক। নেক্সট যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে প্রসঙ্গটি স্যার একবার আমাদের তুলেছেন,
ইঁদুর দৌড় ছাত্রছাত্রীদের কেরিয়ারের জন্য, বেশি নম্বর পাওয়ার জন্য, এই সমস্ত করতে করতে কখনো যেন তারা একটা মূল স্রোত থেকে চ্যুত হয়ে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, এবং আখেরে আমরা ভালো মানুষ, ভালো নাগরিক হারিয়ে ফেলছি। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যদি প্রশ্ন করা হয় যে ছাত্রছাত্রীদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করা কতটা প্রয়োজনীয় আজকের এই সমাজ ব্যবস্থার নিরিখে, সেই বিষয়টি যদি একটু আলোচনা করা যায়। একদম ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি বলবো যে আমরা সবাই কম বেশি নিউ এডুকেশন যে পলিসি এনইপি 2020, এটা যদি কম বেশি পড়ে থাকি, সেখানে নিশ্চয়ই আমরা দেখব যে ড্রামাকে কিন্তু আমাদের সিলেবাসে আনা হয়েছে। তো এটা তো দেখো, এটা সিলেবাসে আসছে, এই বিষয়টা আমাদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে এটা কোর্স করানো হচ্ছে, সেটা পরের কথা, কিন্তু একদম সিলেবাসে বয়ে আসছে বাধ্যতামূলকভাবে, এটা তো একদিনই হয়নি। আমাদের এডুকেশন কমিশন বসেছে নাই করে 7-8টা হয়ে গেছে মোটামুটি। তো দেখো, এনইপি 2020 তে ড্রামাকে লাগছে অ্যাজ এ এডুকেশনের একটা পার্ট হিসেবে, এবং সেটা বাধ্যতামূলক জায়গায় চলে আসছে। কেন? তার মানে আমাদের যে বিভিন্ন তথ্য বিশ্লেষক, গবেষক যারা রয়েছেন, শিক্ষাবিদ যারা রয়েছেন, তারা এর প্রয়োজনীয়তা অনুভব করেছেন। প্রয়োজনীয়তা কোথায়? সেটা হচ্ছে মানুষ হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তা। যে যতক্ষণ আমি আমার নিজস্ব সিলেবাস এবং নিজস্ব পাঠ্যক্রমের মধ্যে ডুবে আছি, বিশ্বজগৎ সম্পর্কে আমার যখন কোনো চেতনা কাজ করছে না, সে সময় একমাত্র আমাকে জাগাতে পারে একটি ভালো নাটক, একটি ভালো শ্রুতি নাটকও হতে পারে, একটা কবিতা, একটা গান হোক, অর্থাৎ একটি সাংস্কৃতিক কার্য। একটি সাংস্কৃতিক কার্যের মধ্য দিয়ে আমি, তুমি প্রত্যেকে আর 10 জনের সঙ্গে একটা অন্য রকম রিলেশনে জড়াতে পারি, যে রিলেশন কিন্তু সার্বিক, দীর্ঘস্থায়ী। সমান একটা যদি ভালো গল্প বলো তুমি, এবং সেই গল্পটা আজকে যারা শুনছে তারা যদি শুনে থাকে, ভুলে যাক তোমার নাম, গল্প লাইনগুলো কিন্তু ভুলবে না। ঠিক ঠিক। তাহলে তোমার নিজস্ব দক্ষতা প্রত্যেকের মধ্যে রয়েছে, সেই দক্ষতা। এবং আমি নাটকের ইতিহাসে কঠিন তত্ত্বে যাচ্ছি না, সময় খুব সংক্ষিপ্ত। যতটুকু বুঝি যে নাটক একটা মানুষকে মনুষ্যত্ব আনতে যথেষ্ট সহযোগিতা করে। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। দেখো, আগেই আমি ত্রুটি মার্জনা চেয়ে নিচ্ছি দর্শকবৃন্দের কাছে। এটা নিছকই আলোচনা, আমাদের মধ্যে নিজস্ব অনুভূতির কথা আমরা দুজন শেয়ার করছি, কারোর মনে ধাক্কা দেওয়ার জন্য নয়, কারোর মনে আঘাত করবার জন্য নয়। সম্পূর্ণ এটা ব্যক্তিগত, কাজে সার্বিকভাবে এটা নেবার কোনো ব্যাপার নেই। আমার মতামত আর সুমনের মতামত আমরা আলোচনা করছি মাত্র। আগে আমি এই ক্ষমতা চেয়ে নিলাম, এবারে বলি। এবং আমাদের উদ্দেশ্য যাতে আগামীতে আর কোনো দুর্ঘটনা আমাদের দেখতে না হয়, শুনতে না হয়। দেখো, সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এটা জিন বিবর্তনের কথা, বায়োলজিক্যাল কথা, যে যোগ্যতমের উদ্বর্তন। তো এটা সম্ভবত ডারউইনেরই বক্তব্য, যোগ্যতম যে সে উদ্বর্তন হবে, সেই পৃথিবীতে টিকে থাকবে। তো আজকে আমাদের বাবা মার অনেক লুকোনো ইচ্ছে রয়েছে, থাকবে। ধরো আমার ইচ্ছে ছিল নাসায় গবেষণা করা, বসে আছি তোমার সাথে এখানে এবং বিদ্যালয়ে চাকরি করছি, তাহলে আমার মধ্যে সুপ্ত ইচ্ছা আছে। এবার সব সন্তান সন্ততির মধ্য দিয়ে পিতামাতা চেয়েই থাকে, অস্বাভাবিক কিছু নয়, যে আমার সন্তানটি এই বিষয়টিতে দাঁড়াক, অপূর্ণ ইচ্ছাটি সে পূর্ণ করুক। আচ্ছা বলো, তা কি হয় যে আমি যদি একটা দেশলাইয়ের খাপকে একটা টিউবলাইটের খাপের মধ্যে ঢোকাতে চেষ্টা করি, সেটা কি বোকামি হবে না? বলো তো। কেন বললাম? সবাই সমান মেধা বা ধীশক্তি প্রত্যেকের ঠিক, কিন্তু পারফরমেন্স সবার সমান হয় না। তার বিভিন্ন অ্যাসপেক্ট আছে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, রাজনৈতিক অ্যাসপেক্ট, অর্থনৈতিক অ্যাসপেক্ট, অনেক বিষয় আছে। ওই প্যারামিটার গুলো সব ঠিক থাকলে তবেই তার উদ্বর্তন হয়, এটা মানতে হবে আমাদের অভিভাবকদের। এখন আমি স্বপ্ন দেখেছি আমার মেয়েটিকে ডাক্তার বানাবোই, অথচ ফিজিক্যালি দেখা যাচ্ছে সে একজন পারফেক্ট
সুন্দর আর্টসের স্টুডেন্ট, বাধ্যতামূলক ভাবে আমি বললাম না তোকে সায়েন্স নিতেই হবে, সায়েন্স ছাড়া পৃথিবীতে কিছু নেই, তো ওকে সায়েন্স নেওয়ানো হলো, যথারীতি যা হওয়ার হলো হয়তো, এবং একটা সময় গিয়ে তাকে থেমে যেতে হলো। অনেক ভাবে থামা হতে পারে, তাই তো? একদম থামার অনেক রকম থামা আছে। সে পড়াশোনাটা বাদ দিতে পারে, সে কোর্স চেঞ্জ করতে পারে, সে হতাশায় ভুগতে ভুগতে ড্রাগস অ্যাডিক্টেড হতে পারে, বিভিন্ন রকম কিন্তু দশা আসতে পারে। এই জায়গাটাকে যদি আমরা অভিভাবকরা সঠিকভাবে না বুঝে কেবলমাত্র ওকে দোষারোপ করে যাই, তোর পেছনে 10টা মাস্টার দিলাম, তোকে আমি কোটায় ভর্তি করলাম, তুই এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারলি না, তাহলে আমি বলবো 3 ইডিয়েট বা ছিচড়ে এই সিনেমা দুটো দেখে নেওয়া উচিত। আমাদের যে কাজটা হচ্ছে অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্জিয়ান, আমাদেরকে বলতে হবে দেখো বাবা এটা পড়লে এই হয়, এটা পড়লে এই হয়, এটা করলে এই হয়, এই মোটামুটি রাস্তা। এবার তুমি ধীরে ধীরে পড়ার মধ্য দিয়ে বুঝে নাও কোনটা তোমার জন্য সুইটেবল। তাহলে বুঝি এই দুর্ঘটনাগুলো থেকে ওদেরকে মুক্ত করা যায়। আর চাপ মুক্ত থাকতে হলে তাকে কোনো না কোনো কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রাখতেই হবে, ঠিক আছে? দুটোর মেলবন্ধনে একটা সুস্থ মানুষ আমাদের প্রোডাকশন করা সম্ভব। তো আমরা স্যারের এই সাজেশনগুলো যদি মেনে চলতে পারি, আশা করি আমাদের আর কোনো দুঃসংবাদ শুনতে হবে না, খবরের কাগজে মুখগুলো উঠে আসবে না এমনভাবে যা দেখলে গা শিউরে ওঠে। বরং চলুন না আমরা শপথ নিই, আমরা তাদের মন বুঝে চলবো, তাদের ভালো লাগা বুঝে চলবো, এবং তাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা যেন সঠিকভাবে বিকশিত হতে পারে তার মতো করে চলবো। তাহলেই কিন্তু আমরা একটা সুস্থ পরিবেশ লাভ করব এবং সুস্থ সুন্দর একটা জীবন লাভ করতে পারবো। আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি। তবে শেষ করবার আগে স্যারের কাছে অনুরোধ থাকবে, আজকে অনেক কিছুই হতে পারতো, কিন্তু বিশেষভাবে অনুরোধ রাখছি স্যার যেন অন্তত একটি আবৃত্তি আমাদের জন্য পরিবেশন করেন, এবং এই আবৃত্তি শুনতে শুনতেই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। তবে শেষ করবার আগে আমি আবার যে কথাটি বারবার বলি, যে আমাদের এই উদ্যোগকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয় তাহলে আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো স্যারকে ধন্যবাদ জানাতে বা যে কোনো কমেন্ট করতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। শুভরাত্রি। হে দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বিহত লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে।